ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব প্রধান তৈলবীজ সরিষার আইপিএম অর্থাৎ সুসংহত উপায়ে রোগ পোকার নিয়ন্ত্রণ নিয়ে। দেখা গেছে আমাদের রাজ্যে যে পরিমাণ তৈলবীজ উৎপাদন হয় সেক্ষেত্রে ঘাটতি প্রায় 60%। সুতরাং বোঝাই যাচ্ছে চাহিদা অনেকটাই রয়েছে, বাজার তৈরি, সুতরাং প্রয়োজন হচ্ছে যোগানের। সেই যোগান তখনই সম্ভব হবে যখন উৎপাদন বাড়ানো যাবে। আর সেই সরিষার উৎপাদন অর্থাৎ ফলন বাড়াতে গেলে যদি আমরা রোগ পোকার দিকটিকে নিয়ন্ত্রণ করতে পারি অনেকটাই, তাহলে কিন্তু সেই যোগান বাড়তে পারে। আর তাই আজ আমরা কথা বলবো সুসংহত উপায়ে রোগ পোকাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সরিষার ক্ষেত্রে। এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি আশুতোষ মণ্ডলকে, যিনি সহকৃষি অধিকর্তা শস্য রক্ষা বীরভূম। নমস্কার আশুতোষ বাবু। প্রথমে আপনার কাছে জানতে চাইব এই যে ঘাটতি অর্থাৎ চাহিদার জায়গাটা একটুখানি জেনে নেব, কতটা ঘাটতি রয়েছে, কতটা এখনো প্রয়োজন। আমাদের যা লোক সংখ্যা তার আমাদের রাজ্যে 40% উৎপন্ন হয়, যেটুকু আমাদের চাহিদা আছে। 60% কিন্তু আমাদের বাইরে রাজ্য থেকে বা বাইরের উপর নির্ভর করতে হয়। এখন আমাদের রাজ্যের যে গড় ফলন সেটা হচ্ছে 900 কেজি প্রতি হেক্টর বা 6 থেকে 7 কিলোগ্রাম প্রতি কাঠা জমিতে। এখন কিন্তু আমাদের যে উৎপাদন ক্ষমতা আছে, যে জাতগুলো আছে তার উৎপাদন ক্ষমতা কিন্তু 1500 থেকে 1600 কিলোগ্রাম প্রতি হেক্টর হতে পারে। অর্থাৎ কিনা আমরা কাঠাপ্রতি 10 থেকে 12 কিলোগ্রাম পর্যন্ত ফলনকে আমরা বাড়িয়ে নিয়ে যেতে পারি। এই যে গ্যাপটা আমাদের অনেক কিছুর মাধ্যমেই পূরণ করতে পারি। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে শস্য রক্ষা, অর্থাৎ শস্য যদি আমরা ঠিকভাবে রক্ষা করতে পারি তাহলে কিন্তু এই ফলনটা আমরা অনেকটাই বাড়িয়ে 8-10-এর কাছাকাছি নিয়ে যেতে পারি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আইপিএম যে বিষয়টি আমরা আলোচনা করতে চাইছি, আইপিএম বিষয়টি কি? আইপিএম ছোট্ট করে বলতে গেলে আইপিএম হচ্ছে একটা সুনির্দিষ্ট ব্যবস্থা। সেখানে কোনো একটা ব্যবস্থা নিয়ে নয়, ফসলের লাগানো থেকে ফসল কাটা পর্যন্ত যতগুলো ব্যবস্থা নিলে যাতে আমরা রোগ এবং পোকাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে অর্থাৎ অর্থনৈতিক সীমার মধ্যে রাখতে পারি, অর্থাৎ আমাদের সেই ফসলটা ততটা ক্ষতি করবে না রোগ এবং পোকা, সেই সীমার মধ্যে রাখার জন্য যে যে ব্যবস্থাগুলো সেগুলো একসাথে নেওয়াটাই হচ্ছে আমাদের আইপিএম অর্থাৎ সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণ প্রকল্প। এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের ধীরে ধীরে এই যে আমরা রোগ পোকা দমনের জন্য বেশি রাসায়নিক ব্যবহার করার জন্য আমাদের পরিবেশের কুফল হয়েছে, সেই জীবদেহে বিষক্রিয়া সৃষ্টি হচ্ছে, আমাদের বিভিন্ন নতুন রোগ এবং পোকার আক্রমণ বেশি বাড়ছে। আবার এদিকে রোগ এবং যে পোকাগুলি আছে সেগুলোর আবার এই রাসায়নিকের প্রতি সহনশীলতা বেড়ে যাচ্ছে, তার ফলে আমাদের চাষের খরচ বেড়ে যাচ্ছে। তো এই সবগুলোকে কমানোর জন্য আমাদের সমস্ত পদ্ধতিগুলোকে এক জায়গায় নিয়ে যদি আমরা রোগ পোকাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের আইপিএম। আচ্ছা, তো এই যে রোগ পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সাধারণ ব্যবস্থাপনার কথা বলছেন সেগুলো কি কি? হ্যাঁ, সরিষা চাষের ক্ষেত্রে আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি যদি আমরা কিছু ব্যবস্থা নিই তাহলে আমাদের দেখা যাবে যে আমরা রোগ পোকাকে আমরা ওই অর্থনৈতিক সীমার মধ্যে নিয়ে আসতে পারছি না, অর্থাৎ ফসলের ক্ষতি করবে না। যেমন প্রথমেই আমরা যদি বলি যে একটা আমাদের সহনশীল জাত যদি ব্যবহার করতে পারি তাহলে সেখানে রোগ পোকা আক্রমণ কম হবে। যেমন সর্ষের ক্ষেত্রে যে শিকড় ফোলা রোগ হয়, সেক্ষেত্রে আমরা আমাদের যে B9 জাতটা আমরা বেশি ব্যবহার করি, সেখানে এটা কিন্তু এই একটা প্রবণ জাত। সেক্ষেত্রে আমরা WBB1 যেটা কল্যাণ নামে আমাদের বহরমপুরের তৈল বীজ গবেষণা কেন্দ্র থেকে বের হয়েছে, সেই জাতটা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেখা যাবে যে শিকড় ফোলা রোগটা কম হচ্ছে। ঠিক সেরকম বীজ শোধন করলে আমাদের ছত্রাক জাতীয় রোগগুলো প্রায়ই কমে যায়। তার সাথে আমরা সুষম সার প্রয়োগ করব। সুষম সার প্রয়োগ করলেও কিন্তু আমাদের রোগ পোকা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। বিশেষ করে যদি নাইট্রোজেনটাকে আমরা কম দিই এবং পটাশটাকে যদি ঠিকমতো ব্যবহার করি তাহলে রোগ পোকা পুরো ফসলের মধ্যেই কম হবে। আর সর্ষের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সময়ে যদি লাগাই, সর্ষের ক্ষেত্রে সময়ে লাগানোটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা আশ্বিনের 15 তারিখ থেকে কার্তিকের 15 তারিখ অর্থাৎ যদি অক্টোবর মাসের মধ্যেই সর্ষে লাগাতে পারি, সেটাই হচ্ছে আমাদের সবথেকে ভালো। কারণ পরের দিকে জাপ পোকা হোক বা আমাদের ধসা রোগ হোক, সেটা হওয়ার আগেই কিন্তু আমরা সর্ষেটাকে তুলে নিতে পারি। আবার হচ্ছে কিছু যেমন আমাদের সঠিক দূরত্বে চারাটা যদি লাগাতে পারি তাহলে আমাদের রোগ পোকা কম হবে। বিশেষ করে আমাদের যেটা করাত মাছি বলি, তার ক্ষেত্রে ঘন গাছ হলে আক্রমণগুলো বেশি হয়। এইগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দেখা যাবে যে রোগ পোকাকে আমরা এড়িয়ে চলতে পারছি। আর
তারপরে যদি লাগে তখন তো ব্যবস্থা আছে। আচ্ছা, সুতরাং একটা বিষয় বোঝা যাচ্ছে যে বিজ্ঞানসম্মত উপায় অর্থাৎ সঠিক সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি চাষ পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এগুলো থেকে অনেকটাই রক্ষা পাওয়া যেতে পারে। এবারে আপনার কাছে আমরা জানতে চাইবো যে সরিষার ক্ষেত্রে রোগ এবং পোকা কি মানে কোনগুলো দেখা যায়? পোকার মধ্যে আমাদের মূল যেটা বেশি ক্ষতি করে সেটা হচ্ছে জাপ পোকা। আচ্ছা, তারপরে আসছে পাতামোড়া পোকা এবং কিছুটা আমাদের যেটা এই দুটোই আমাদের মেন পোকা আর কি। আচ্ছা, আর একটু আগে করাত মাছির কথা বলছিলেন, সেটা আর একটা কতটা? করাত মাছি, ওটা গাছের প্রথম দিকে লাগে। তো আমরা যদি জাপ পোকার কথা ভাবি তাহলে জাপ পোকাকে আমাদের এড়িয়ে চলতে গেলে প্রথম থেকে একটু ব্যবস্থা নিতে পারি। যেমন আগেই বললাম যে সময়ে সর্ষে লাগানো, অক্টোবর মাসের মধ্যে অর্থাৎ আশ্বিনে কার্তিক থেকে প্রথম 15 থেকে কার্তিকের 15 তারিখের মধ্যে যদি সর্ষে লাগিয়ে নিতে পারি তাহলে আমাদের ওই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ মাঘ মাসের দিকে যখন আমাদের জাপ পোকার আক্রমণটা বেশি হয় তার আগে আমাদের সর্ষে কেটে নিতে পারি। এবার যেখানে আমরা চারিপাশে যদি অড়হর বা ভুট্টার গাছ লাগাই তাহলেও কিন্তু সেখানে আমাদের ওই জাপ পোকার আক্রমণ কিন্তু অনেক কমে যাবে, কারণ ওইগুলোর মধ্যেই জাপ পোকাটা আমাদের বেশি চলে আসবে। এরপরে যদি আমাদের লেটে লাগানো হয়ে যায় তখন কিন্তু আমাদের রাসায়নিক বিষের দিকে যেতে হবে। আচ্ছা, নিয়ন্ত্রণ করার জন্য। এবার রাসায়নিক বিষের জন্য আমাদের বেশ কতগুলি রাসায়নিক আছে যেগুলো জাপ পোকার ক্ষেত্রে ভালোই কাজে দেয়। যেমন হচ্ছে আমাদের মনোক্রোটোফস, সেটা 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে, অথবা আমাদের এখন যেগুলো পাওয়া যাচ্ছে ইমিডাক্লোরপিড, থায়োমিথক্সাম। ইমিডাক্লোরপিড হচ্ছে আমাদের 5 লিটারের জন্য 1 মিলিলিটার, অর্থাৎ 1 ট্যাঙ্ক জলে 3 মিলিলিটার দিলেই হবে। আবার আমাদের 5 মিলিলিটার প্রতি ট্যাঙ্কে যদি আমরা থায়োমিথক্সাম বলে যেগুলো পাওয়া যাচ্ছে সেটা যদি দিই, এগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু জাপ পোকাকে সহজেই নিয়ন্ত্রণ করা যেতে পারে। আচ্ছা, তো জাপ পোকার আক্রমণ কিভাবে হয় এবং তাকে নিয়ন্ত্রণ করার উপায় সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম। আর আরেকটা হচ্ছে জাপ পোকা যদি আমরা প্রথম দিকে যখন জাপ পোকাটা আসছে তখন যদি ওরা প্রথমে ডগাতে এসে মানে বসবাস করতে শুরু করে, প্রথম দিকে সেই ডগাগুলো যদি আমরা কেটে ফেলতে পারি তাহলে আক্রমণের যে মানে উৎসস্থল সেটাকে আমরা মানে নষ্ট করে দিতে পারি, তাহলে পরের দিকে সংখ্যাটা কমে যাবে। আর একটা বিষয় হচ্ছে যদি আমাদের জানুয়ারি মাস পর্যন্ত, যদি পৌষ মাস পর্যন্ত যদি আমাদের জাপ পোকা একটু বেশি কম লেগে থাকে তখন আমাদের কিন্তু রাসায়নিক দিকে যাওয়ার দরকার নেই। ফেব্রুয়ারি মাসে অর্থাৎ মাঘ মাসের শেষের দিকে যখন বেশি আমাদের বংশবৃদ্ধি হতে শুরু করে সেই সময় আমাদের রাসায়নিক দিকে যেতে হবে, তার আগে কিন্তু রাসায়নিক দিকে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, অল্প বিস্তর দেখলে অকারণ রাসায়নিক পদ্ধতি নেব না। আর পাতার যে পোকার কথাটি বলছিলেন সেক্ষেত্রে হচ্ছে যেমন করাত মাছি, ওটা প্রথম দিকে লাগে গাছের 1 মাস বয়স পর্যন্ত। যদি দেখা যায় যে অনেক সময় গাছ যদি একটু ঘন হয়ে যায় এবং লেটে লাগানো হয় সেখানে কিন্তু করাত মাছির আক্রমণ বেশি দেখা যায়। তারা করে কি ছোট ছোট গাছগুলোকে একদম খেয়ে ফেলে, মানে এমন হতে পারে যে পুরো গাছটাকে নষ্ট করে দিয়েছে, আবার আমাকে সেই জমিতে নতুনভাবে সর্ষে লাগানো হতে পারে, এরকম ক্ষতি ওরা করে দিতে পারে। কিন্তু সেটার দিকে ওটা আমরা একটু সহজে ওটা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন যখন গাছ যদি ঘন বের হয়ে যায় তাহলে আমাদের 25-30 দিনের মাথায় আমাদেরকে গাছটা একটু পাতলা করে নিতে হবে। যেমন প্রতি বর্গমিটারে যদি 35-40টা গাছ থাকে অথবা প্রতি বর্গ হাত জায়গাতে 8টা থেকে 10টা গাছ লাগালে ওই আক্রমণটা কমে যায়। আর একটা জিনিস হচ্ছে ওই পোকাটা রোদ সহ্য করতে পারে না, ওরা রাত্রিবেলায় কেটে নেয় এবং যখনই আলো ওঠে তখন ওরা পাতার আড়ালে হোক অথবা মাটির নিচে ওরা থেকে যায়। সুতরাং এটা যদি আমরা ওই সময় দিনের বেলা সেচ দিতে পারি, যখন একটু রোদ উঠেছে বা বিকেলের দিকে সেচ দিয়ে দিই তাহলে মাটির তলায় যে পোকাগুলো আছে ওই মাটি চাপা পড়ে কিন্তু আমাদের এটা একটা মানে ঔষধ ছাড়া বিষ ছাড়া আমাদের এটা কন্ট্রোল করার একটা সহজ একটা উপায় হতে পারে। আর যদি লেগেই থাকে তাহলে আমরা রাসায়নিক দিকে যাব। সেক্ষেত্রে আমরা ক্লোরপাইরিফস 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে, অথবা মনোক্রোটোফস 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে, অথবা কার্টপ 1 গ্রাম প্রতি লিটার জলে, এটা যদি আমরা স্প্রে করে দিই তাহলে কিন্তু এই পোকাগুলোকে একদম নিয়ন্ত্রণ করা যাবে। আচ্ছা, তাহলে করাত মাছির ক্ষেত্রে কি করণীয় সেটাও জানলাম। পাতা মোড়ানো বা পাতা মোড়া পোকা ওটা খুব একটা ক্ষতি করে না, ওরা 4-5টা পাতাকে নিয়ে এক জায়গায় জড়ো করে তার ভিতরে বসবাস করে পাতার সবুজ অংশগুলোকে খেয়ে নেয়। প্রথম দিকে যদি আমরা ওই যে জাল তৈরি করে 4-5টা পাতাকে জুড়ে নিয়েছে সেগুলোকে আমরা নষ্ট করে দিই তাহলে আমরা এর পরবর্তী ক্ষেত্রে পোকার আক্রমণ কম হবে। আর যদি আমাদের রাসায়নিক দিকে যেতেই হয় তাহলে আমরা করাত মাছির জন্য যেগুলো বললাম আমাদের মনোক্রোটোফস বা এন্ডোসালফান এগুলো দিলেই কন্ট্রোল হয়ে যাবে। এই মোটামুটি পোকার ক্ষেত্রে। আর রোগ কি কি দেখা যায়? রোগ মূলত যে রোগটা সেটা হচ্ছে ধসা রোগ।
ধসা রোগেই আমাদের কিন্তু শস্যের বেশি ক্ষতি করে দিতে পারে। এই ধসা রোগটা কিন্তু অনেকটা আমরা বলবো সেই পাকা ধানে মই দেওয়ার মতো, কারণ সর্ষে প্রায় হয়ে যাওয়ার পরে শেষের দিকে মাঘ মাসের দিকে এই যখন আমাদের একটু মেঘলা আবহাওয়া হয়, স্যাঁতস্যাঁতে বৃষ্টি শুরু হয়ে যায়, তখন আমরা যদি একটু খেয়াল না করি তাহলে ওই সময় কিন্তু এই ধসা রোগটাতে পুরো শস্যটাকে নষ্ট করে দিতে পারে। তাহলে এর জন্য করতে হবে আমাদের আগাম লাগিয়ে নিতে হবে, অর্থাৎ ওই যে আগে বললাম যে আশ্বিনে কার্তিক এবং শেষের দিকে থেকে 15 কার্তিক পর্যন্ত যদি লাগাতে পারি তাহলে আমরা ওটাকে এড়িয়ে যেতে পারি। আর যদি আমাদের এটা এরপরেও যদি লেগে যায় তখন আমাদের রাসায়নিক দিকে যেতে হবে। এটাতে করে কি পাতাগুলো বাদামি দাগ হয়ে যায়, পরে সেই জায়গাটা ফুটো ফুটো হয়ে যায়, পাতার পরে একদম সুটিতেও আক্রমণ হয়, তারপরে ডালে আক্রমণ হয়, পুরো সর্ষেগুলো মানে সেই রং চলে যায় এবং ছোট ছোট হয়ে যায়, দানাগুলো একদম ছোট হয়ে যায়, বাজারে একদম দাম পাওয়া যায় না, এবং তেল যদি তৈরি করা হয় তেলটাও কিন্তু একটু গন্ধ হয়ে যায়। আচ্ছা, এক্ষেত্রে আমাদের এগুলো যদি আগাম করতে পারি আমরা কাজে দিতে পারি, ওই এড়িয়ে যেতে পারি। আর যদি রাসায়নিক দিকে যেতেই হয় তাহলে 4-5টা রাসায়নিক আছে যেগুলো আমাদের যেমন আমরা যদি ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে, অথবা মেটাল্যাক্সিল 2 গ্রাম প্রতি লিটার জলে, অথবা এই দুটো কম্বিনেশন পাওয়া যায় ম্যানকোজেব এবং মেটাল্যাক্সিল, সেটাও 2 গ্রাম প্রতি লিটার জলে, এটা দিয়েও কিন্তু আমরা খুব সহজে ধসা রোগকে দমন করতে পারি। আচ্ছা, তো প্রধান রোগ ধসা রোগ সে সম্পর্কে আমরা জেনেছি, এছাড়াও যে রোগগুলো দেখা যায় সে সম্পর্কে সেই সবগুলো সম্পর্কে যদি একটু ছত্রাক ঘটিত রোগ যেগুলো, সেগুলো আমরা এই রাসায়নিকের যে কথাগুলো বললাম এবং একটু আগে যদি লাগাতে পারি, অর্থাৎ ওই সময়ে লাগালে এগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি। আর একটা রোগ যেটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিকড় ফোলা রোগ। এই শিকড় ফোলা রোগটা কিন্তু ওইভাবে এড়ানো যাবে না, এটা মানে বীজ থেকে এবং মাটিতেই সেই ছত্রাকটা বসবাস করে এটাকে নষ্ট করে। এখন যে জায়গায় আমাদের এই শিকড় ফোলা রোগ দেখা যাচ্ছে, অর্থাৎ শিকড়গুলো ফুলে যায় এবং এর প্রথম লক্ষণ হচ্ছে জমিতে সেচ থাকবে অথচ গাছ কিন্তু ঝিমিয়ে থাকবে, অর্থাৎ গাছ মাটির থেকে তার রস নিতে পারবে না, জল নিতে পারবে না। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে হয়তো আমাদের শিকড় ফোলা রোগ লেগেছে, এবং সেই গাছটা যে জায়গায় ওই রোগটা লাগবে সেই গাছগুলো একটু ছোট হয়ে থাকবে, তাদের বৃদ্ধি একদম বন্ধ হয়ে যায়। এবার গাছ তুলে পরীক্ষা করলে শিকড়ে দেখা যাবে গুটি হয়েছে। সেক্ষেত্রে আমাদের ওই সময় করণীয় কিছু নাই, আমরা সেচটাকে একদম বন্ধ করে দেবো। সেচ দিলে আবার ওই সেচের জলের সঙ্গে রোগটা বেড়ে যেতে পারে। ভবিষ্যতের জন্য সেই জমিতে কিন্তু আমাদের ওই যে বললাম জাতের ব্যবহার WBB1 অর্থাৎ কল্যাণ, ওই জাতটা ব্যবহার করতে হবে। এবং আমাদের ওই জমিতে যদি আমরা ট্রাইকোডার্মা ভিডি 1 কেজি থেকে 2 কেজি প্রতি একরে দিয়ে ওই মাটির সাথে মিশিয়ে দিতে পারি তাহলে সেটার আক্রমণ কমতে পারে। আর এই রোগটা একটু অম্ল জমিতে, যেমন হয়তো 5.7 থেকে 6.2 পর্যন্ত যে pH, সেই জমিতে একটু বেশি হয়, সুতরাং সেখানে আমরা একটু চুন দিয়ে নিতে পারি, তাহলে অম্লত্ব কমে গেলে এই রোগটা কমবে। এক্ষেত্রে কিন্তু ওই আমরা বলাই ভালো যে জমিতে এই রোগ লেগেছে আমাদের একটু কয়েক বছর অন্য জমিতে B9 জাতীয় শস্যের চাষ করা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে প্রধান তৈলবীজ সরিষার IPM পদ্ধতি, অর্থাৎ সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণের যে উপায় সে সম্পর্কে, এবং এই উপায় অবলম্বন করলে অবশ্যই আপনারাও যেমন উৎপাদন বাড়াতে পারবেন, আপনাদের ফলন বাড়বে, সেই সঙ্গে সঙ্গে যে সমাজ সরিষাকে ব্যবহার করে খাদ্য তালিকায় নানান উপাদানে নানান উপায়ে, তারা উপকৃত হবেন। আজকে পয়সা উসুল করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে? আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস। হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। তন্ডুল জাতীয় ফসলের মধ্যে গম একটি অত্যন্ত প্রধান এবং নিত্য প্রয়োজনীয় ফসল। এই ফসল দিনে দিনে কমে যাচ্ছে। এই ফসল বাড়িয়ে কৃষক বন্ধুরা কিভাবে লাভবান হবেন, আজ আমরা এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন সত্যেন্দ্রনাথ ঘোষ, সহ কৃষি অধিকর্তা প্রশাসন, বোলপুর মহকুমা। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে। আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইব যে এই গম চাষ দিনে দিনে কমে যাওয়ার কারণ কি? হ্যাঁ, প্রথমেই বলি, পশ্চিমবঙ্গে তন্ডুল জাতীয় শস্যের মধ্যে ধানের পরেই গমের স্থান। এইবার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে গমের এরিয়া
এবং উৎপাদনশীলতা দিনে দিনে কমে যাচ্ছে। এইটাকে আটকানোর জন্যে আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পে আওতাভুক্ত করা হয়েছে, যাতে এর এলাকা এবং উৎপাদনশীলতা আবার বাড়ানো যায়। এর উৎপাদনশীলতা এবং এলাকা কমার প্রথম কারণই হচ্ছে পশ্চিমবঙ্গের শীতকালীন স্থায়িত্বটা খুবই কমে গেছে অনেকটাই। এছাড়াও হচ্ছে চাষিদের দীর্ঘমেয়াদী জাতের প্রতি একটা নির্ভরশীলতা, আর সুষম সার সময় মতো দেওয়া, তাছাড়া সেচের যে একটা গুরুত্ব আছে সেইটাকে ঠিকমতো নজর না দেওয়া, এগুলো একটা বড় কারণ। এছাড়াও যেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে যখন আমরা গম ফসলটা কাটা হয় সেই সময় আমাদের কালবৈশাখীর প্রাদুর্ভাব দেখা দেয়, আবার উত্তরবঙ্গে হয় কি সেই সময় আগাম বর্ষাটা এসে যায়। এই সমস্ত দুর্যোগের জন্যে কিন্তু দিনের পর দিন গমের এরিয়া এবং উৎপাদনশীলতা দুইই কমে যাচ্ছে। এইগুলোকে বাড়াতে গেলে আমাদেরকে প্রথমেই এলাকা ভিত্তিক, জলবায়ু ভিত্তিক আমাদেরকে জাত নির্বাচন করতে হবে। সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে আমাদেরকে সময় মতো গম বুনতে হবে, বীজ শোধন করতে হবে, জমির মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে এবং সেচটা সময় মতো দিতে হবে। এবং সেচের যখন আলোচনা করব বিস্তারিত দেখব কখন দিতে হবে, সেচটা একটা বড় ফ্যাক্টর। সেই সঙ্গে সঙ্গে শস্য সুরক্ষা এবং আগাছা নিয়ন্ত্রণ, সময় মতো কাটা এবং গুদামজাত করা, এই সমস্ত জিনিসগুলোর প্রতি নজর রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে মাটিতে যদি অম্লত্ব থাকে সেটাকে দূর করার ব্যবস্থা করতে হবে, কোনো অনুখাদ্যের অভাব থাকলে সেগুলোকে পূরণ করার ব্যবস্থা করতে হবে। মানে এই সমস্ত দিকগুলো যদি কৃষক বন্ধুরা মাথায় রাখেন তাহলে গমটা বাড়ানো যেতে পারে, চাষের পরিমাণ। আচ্ছা, আপনি যেটা বললেন যে মাটিটা কিভাবে তৈরি করবেন এবং কেমন ধরনের মাটিতে এই গম চাষ ভালো হয়? পশ্চিমবঙ্গের যা মাটির অবস্থা, প্রতিটা জায়গায় আমরা ভালোভাবেই গম চাষ করতে পারি যদি সঠিক পরিচর্যাটা নিয়ে রাখি। এঁটেল মাটি, এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ, দোআঁশ, পলি দোআঁশ, সমস্ত মাটিতেই কিন্তু আমরা গম চাষ করতে পারি। কিন্তু একটা খেয়াল রাখতে হবে যেন সেচের সুব্যবস্থা থাকে, আরেকটা হচ্ছে যে সময় মতো যেন আমরা সেচটা দিতে পারি, জল নিষ্কাশন ব্যবস্থা যেন ভালো থাকে। এইটা হচ্ছে মাটির ক্ষেত্রে গমের মাটির প্রয়োজন। এই সমস্ত এবং আবহাওয়াটা কেমন থাকলে ভালো হয়? শীতকালীন ফসল হচ্ছে গম, সুতরাং গমের শীতকাল যত দীর্ঘ হবে এর ফলন বাড়বাড়ন্ত সবই ভালো হবে। এবং পশ্চিমবঙ্গের ওইটাই একটা বড় কারণ দেখা দিয়েছে যে এলাকা কমে যাওয়ার। আর এর সঙ্গে সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে হবে। দীর্ঘকালীন শীত এবং শুষ্ক আবহাওয়া এর জন্য গমের ফলনের জন্য বিশেষভাবে প্রয়োজন। আমরা দেখেছি 25 ডিগ্রি তাপমাত্রার উপরে যদি উঠে যায় সেক্ষেত্রে গমের অঙ্কুরোদ্গম কমে যায়। আবার 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা দেখেছি গমের অঙ্কুরোদ্গম ভালো হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এই সময়ই হচ্ছে প্রকৃষ্ট সময় যখন গম চাষ করা যাবে। আবার চাষের পরেই যখন পাশকাঠি ছাড়ছে বা সেই সময় যেন 15 থেকে 18 ডিগ্রি টেম্পারেচার থাকে, তাতে পাশকাঠি ছাড়ার সংখ্যাটা বাড়ে। আর 20 ডিগ্রির ওপরে উঠে গেলেই গমের ফুল আসতে শুরু করে, 22-23 ডিগ্রি টেম্পারেচারে গম পাকতে শুরু করে। সুতরাং দীর্ঘকালীন যদি আমাদের শীত পাওয়া যায় তাহলে কিন্তু ফলন ভালো হবে, বাড়বাড়ন্ত ভালো হবে। আচ্ছা, এই গম চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা জাত নির্বাচন কিভাবে করবেন? মানে কি ভালো প্রকারের জাত রয়েছে যেটা নির্বাচন করলে গম চাষের ক্ষেত্রে ভালো? জাত নির্বাচনটা একটা খুবই ভাইটাল পয়েন্ট এবং এইখানেই আমরা পশ্চিমবঙ্গের চাষিরা মার খাচ্ছি। যেটা হচ্ছে যে আমরা স্বর্ণা ধানের প্রতি, MTU 7029-এর প্রতি নির্ভরশীল হয়ে যাওয়ার ফলে আমাদেরকে দেরিতে গম বুনছি, যেটা কখনোই কাম্য নয়। আমাদেরকে মানে সঠিক সময়ে যদি বীজ বুনতে হয় তাহলে PBW 343, PBW 443, NW 1012, তারপর রাজেশ্বরী, এই সমস্ত জাতগুলো রয়েছে, K 9107, এই সমস্ত জাতগুলো আমরা কিন্তু পশ্চিমবঙ্গের সঠিক সময়ে আমরা বুনতে পারি। সময়টা হচ্ছে যে কার্তিক মাসের শেষ অর্ধ থেকে আমরা অগ্রহায়ণ মাসের
প্রথম অর্ধ অবধি আমরা এই সমস্ত জাত চাষ করতে পারবো। এবং এক্ষেত্রে সময়ে বোনার সত্ত্বে এর ফলনটাও কিন্তু খুব ভালো হয়। আরেকটা যেটা বীজের পরিমাণ যেটা হচ্ছে, যদি আমরা সময় মতো বুনতে পারি তাহলে বিঘে প্রতি আমরা 15 থেকে 16 কেজি বীজ এক বিঘের জন্য লাগে। আচ্ছা, অর্থাৎ আমার 100 কেজি থেকে 120 কেজি মতো বীজ লাগবে হেক্টরে। আবার নাবি জাত কয়েকটা আছে যেটার জন্য আমরা অনেক সময় হয় কি যে ঠিকমতো জো পাচ্ছি না, জমিতে দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওই রাজেশ্বরী বলে একটা জাত আছে, বা সোনালি আছে, সোনালিকা আছে, HD 2285 আছে, এই সমস্ত জাতগুলো কিন্তু আমরা অনায়াসে চাষ করতে পারি। তাতে হয়তো ফলনটা একটু কম হবে, বীজের পরিমাণ বেশি লাগবে। আচ্ছা, সার প্রয়োগটা কিভাবে করবেন কৃষক বন্ধুরা? সার প্রয়োগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেচের মতোই খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে মাটি পরীক্ষা করে নিয়ে মাটির যদি অম্লত্ব থাকে তাহলে সেক্ষেত্রে বিঘে প্রতি 1.5 কুইন্টাল, সাধারণত 1.5 কুইন্টাল বিঘে প্রতি ডলোমাইট বা চুন বপন করার আগে প্রায় 1 মাস আগে, 3 থেকে 4 সপ্তাহ আগে আমাদেরকে জমিতে ওগুলো প্রয়োগ করে মাটিতে ভালো করে মিশিয়ে দিতে হবে। মানে আমাদের খেয়াল রাখতে হবে যেন ওটা মিনিমাম 3 সপ্তাহ সময় যেন পায়। 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পেলে সব থেকে ভালো হয়। এবং তার পরবর্তীকালে মাটি পরীক্ষার ভিত্তিতে যে সুষম সার আমরা প্রয়োগ করব, সেচ সেবিত এলাকায় আমরা 24 কেজি নাইট্রোজেন, 24 কেজি ফসফেট এবং 24 কেজি পটাশ সেচ চাষের সময় জমিতে মিশিয়ে দেব। এর সঙ্গে সঙ্গে 6 কেজি আমরা পিএসবি জমিতে মিশিয়ে দেবো। আরেকটা খেয়াল রাখতে হবে যে সেচ সেবিত যদি আমি তরাই অঞ্চল বা পার্বত্য অঞ্চল খেয়াল করি, সেক্ষেত্রে কিন্তু 28 কেজি নাইট্রোজেন, 28 কেজি ফসফেট এবং 28 কেজি পটাশ একরে, আমি কিন্তু যেগুলো বলছি একরে মানে 3 বিঘেতে পরিমাণ সার লাগবে। এরপরে আমরা 2 বার নাইট্রোজেন প্রয়োগ করব চাপান হিসাবে। একবার হচ্ছে 21 দিনের মাথায় যখন মুকুট শিকড় দশা চলে, মুকুট শিকড় বের হয়, সেই সময় একবার সেচ দেবো। সেচের সঙ্গে সঙ্গে আমরা ইউরিয়া 12 কেজি হিসাবে প্রয়োগ করব। আরেকটা হচ্ছে যে যখন ওটা পাশ কাটি ছাড়ে, অর্থাৎ 40 থেকে 45 দিনের মাথায় আমরা আরও 12 কেজি নাইট্রোজেন জমিতে প্রয়োগ করব। আর যদি কোনো এর ঘাটতি থাকে, অনুখাদ্যের ঘাটতি থাকে, সেটা দেখে নিয়ে সেইভাবে আমরা অনুখাদ্য প্রয়োগ করে মাটিটাকে চাষের উপযুক্ত করে তুলব। আচ্ছা, এই তো গেল সার প্রয়োগ। এবারে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে জলসেচ ব্যবস্থা। তো কিভাবে কৃষক বন্ধুরা জলসেচ করবেন এক্ষেত্রে? জলসেচের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে করতে হবে। এই জন্য হচ্ছে যে আমরা চাষি ভাইরা দেখি যেখানে জলের অভাব আছে সেখানে হয়তো একটা সেচ দিতে পারবে কি 2টো সেচ দিতে পারবে, সেক্ষেত্রে তারা ওই 40-45 দিনের মাথায় একটা সেচ দিয়ে দিল বা কোনো রকম সেচটা দিল, এটা কিন্তু করলে হবে না। আমাদেরকে দেখতে হবে যে যদি আমাকে ভালো গমের ফলন পেতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে মিনিমাম 4 বার সেচ দিতে হবে। সেই সেচটা কখন কখন না, 21 দিনের মাথায় যখন মুকুট শিকড় দশা চলছে সেই সময় অতি অবশ্যই যদি একবার দেওয়ার মতো সুযোগ থাকে তাহলে ওই সময়েই দিতে হবে, 21 দিনের মাথায় দিতে হবে। আর যদি আরেকটু বেশি জল সুযোগ পাই সেক্ষেত্রে আমরা ওই যখন পাশ কাটি ছাড়ছে, অর্থাৎ 40 থেকে 45 দিন, বপনের 40 থেকে 45 দিনের মাথায় আমরা দ্বিতীয় সেচটা দেবো। তৃতীয় সেচ আমরা যদি সুযোগ পাই তাহলে সেক্ষেত্রে যখন ফুল ফুটছে, অর্থাৎ 90 থেকে 95 দিনের মাথায়, বপনের 90 থেকে 95 দিনের মাথায় আমরা কিন্তু আরেকটা সেচ দেবো। এবং চতুর্থ সেচটা আমরা যখন দুধ আসবে, অর্থাৎ 105 থেকে 110 দিনের মাথায় চতুর্থ সেচটি দেবো। এরপরেও যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা যখন ওই গোছ আসছে বা থোর আসছে যে সময়, সেই সময় অর্থাৎ সেটা হচ্ছে 50 থেকে 55 দিনের মাথায়, আর একটা হচ্ছে 65 থেকে 70 দিনের মাথায়, ওই থোরের সময়ই আমরা বাকি 2টো সেচ দেবো। যদি 6টা সেচ দেওয়ার সুযোগ থাকে, 4টে দেওয়া থাকলে যেটা প্রথমে বললাম, আর একটা দেওয়া থাকলে মুকুট শিকড়ের দশাতেই দিতে হবে, 2টো থাকলে মুকুট শিকড় দশা এবং পাশকাঠি ছাড় দশা, এই সময় সেচটা অবশ্যই দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণ এবং শস্য রক্ষা কিভাবে করবেন কৃষক বন্ধুরা?
শীতকালীন ফসল এবং এটা যেহেতু ওই সময় আগাছার প্রাদুর্ভাব অনেক বেশি হয়, বিশেষ করে যে গমের এলাকায় মুথা, দূর্বা এই সমস্ত আক্রমণ দেখা যায়। আবার কখনো কখনো বাথুয়া, যেটা আমরা দেখেছি বাথুয়ার খুব প্রাদুর্ভাব হয়, টক পালঙ্গের প্রাদুর্ভাব হয়। যখন মুথা বা দূর্বা হবে তখন কিন্তু আমরা পেন্ডিমেথিলিন 3 লিটার প্রতি হেক্টর, মানে 7.5 বিঘেতে 3 লিটার ওষুধ আমরা 500 লিটার জলে গুলে বপন করার 7 থেকে 10 দিনের মাথায়, যখন মাটিতে অল্প রস রয়েছে সেই সময় মাটিতে স্প্রে করে দেবো। আর যখন চওড়া পাতা বাথুয়া এবং টক পালং দেখা দিচ্ছে তখন আমরা 500 গ্রাম 2,4-D 500 লিটার জলে গুলে হেক্টর প্রতি ওই 30 থেকে 35 দিনের মাথায় জমিতে প্রয়োগ করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আগাছা ছাড়াও আরও যেটা রয়েছে যে আমরা যদি কৃষকের যদি সুযোগ থাকে বা লেবারের যদি সুযোগ থাকে সেই ক্ষেত্রে আমরা 2টো নিড়ানি ওষুধ প্রয়োগ না করেই 21 দিনের মাথায় এবং 40 থেকে 45 দিনের মাথায় আমরা কিন্তু নিড়ানি করে নিতে পারি। আচ্ছা, এই গমটা তোলার সময় কোনটা, মানে কখন তোলা হয় এবং কিভাবে গুদামজাত করা হয়? গমটা তোলার সময় হচ্ছে গমটা দেখা যাবে যে শীষ সেটা একটু নিচু হয়ে যাচ্ছে এবং যদি আমি দানাটা দাঁতে দিই তাহলে দেখা যাবে একটু বসে যাচ্ছে, অর্থাৎ 15 থেকে 18% এর মধ্যে আর্দ্রতা রয়েছে। তখনই কিন্তু কেটে নিতে হবে। এরপরেও কেটে নেওয়ার পরে ভালো করে ঝাড়াই মাছাই করে তারপরে আমাদেরকে গুদামজাত করতে হবে। তখন মোটামুটি যেন 10 থেকে 12% আর্দ্রতা থাকে, মানে দাঁতে দিলে কাট করে কেটে যাবে। এবার গুদামজাত করব আমরা সাধারণত গুদামটাকে ভালো করে মানে ডিসইনফেক্ট করা বা জীবাণুমুক্ত করার জন্যে, আবার রোগ পোকা মুক্ত করার জন্যে আমরা ম্যালাথিয়ান 10 লিটার 1 লিটার জলে 10 মিলিলিটার ওষুধ স্প্রে করব গোটা গুদামে। আর তারপরে যে বস্তাতে আমরা গম গুদামজাত করব সেই সমস্ত বস্তাকে আমরা 2 মিলিলিটার ম্যালাথিয়ানের জলে চুবিয়ে, প্রতি লিটারে 2 মিলিমিটার চুবিয়ে তারপর শুকিয়ে সেটাতে আমরা গম রাখতে পারি। বা যদি গম আমরা তার মধ্যে ভরে রাখি তারপরেও আমরা 10 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে ভালোভাবে বস্তাটাকে স্প্রে করে দিতে পারি। এইভাবে আমরা গুদামজাত করতে পারি। হ্যাঁ, গুদামজাত করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই গম চাষের আলোচনা থেকে অবশ্যই উপকৃত হয়েছেন। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800 180 1551। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।